আসসালামু আলাইকুম। ক্ষণিকের এই দুনিয়ায় মানুষের জীবদ্দশায় অতি স্বাভাবিক একটি প্রথা হচ্ছে জন্ম এবং মৃত্যু। তবে মৃত্যুর পর যে জগৎ সম্পর্কে আমরা জানি বা জেনেছি তা হলো পরকালে জান্নাত অথবা জাহান্নাম, যেগুলোর চ্যাপ্টার মৃত্যুর পর থেকেই শুরু হয়। কিন্তু মাঝে মাঝে প্রকৃতি সেই মৃত্যুর পরের জগৎটাই যেন এই জগতে ফুটিয়ে তুলতে চায়। বলছিলাম ইন্দোনেশিয়ার একটি অভিশপ্ত মৃতদের গ্রামের সম্পর্কে, যেখানে অতীতে কিছু মারা যাওয়া গ্রামের মানুষ রাত হলে আবার বেঁচে ওঠে কোনো এক অতৃপ্ত আশায় এবং বাকি গ্রামের মানুষদের মারতে থাকে, যে কারণে এটা মৃতদের গ্রাম হিসেবে আখ্যায়িত করা হয়। একদিন শহরের কিছু ছেলে মেয়ে সেই গ্রামে চলে আসে আর ফেসে যায় এই অভিশপ্ত গ্রামের গ্যারাকলে। তারপর তাদের সাথে কি হয়? তারা কি সেই গ্রাম থেকে বেঁচে ফিরতে পেরেছিল, নাকি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছিল সেখানেই? সেই গ্রামে কেন এমনটা হয়? এই ঘটনার পেছনে লুকিয়ে আছে কি এমন অতীত যার কারণে এই গ্রামকে দুনিয়ার জাহান্নামও বলা হয়? তাই জানবো আজকের এই ভিডিওতে। হরর, সাসপেন্স এবং অতীতে থাকা রহস্যে ভরা ইন্দোনেশিয়ার অভিশপ্ত গ্রামের এই ঘটনাটি আপনাকে ভয় পেতে বাধ্য করবে বন্ধুরা। ঘটনার নাম মালাম্পারা জাহান্নাম। ঘটনার শুরু আমাদেরকে দেখানো হয় 1965 সালের সময়ে একটা গ্রামকে, যেখানে একটা বাড়িতে খুব মানুষ ভিড় করেছিল। সাংবাদিক এসেছিল, কারণ সেই গ্রামের গ্রাম প্রধান মারা গিয়েছিল বললে ভুল হবে। কেউ হয়তো তাকে মেরে ফেলেছিল। শেষ গোসল করানো হচ্ছিল তাকে, আর সবাই বলা বলি করছিল গ্রাম প্রধানের লাশটা নাকি পাওয়া গিয়েছে জঙ্গলের কাছে। ঠিক তখনই সেই বাড়িতে কারা যেন হামলা করে আর আগুনের মশাল ছুড়ে মারে, যার কারণে সেই বাড়িতে তৎক্ষণাৎ আগুন লেগে যায়। আর সেই লোকটিকে ধরার জন্য সেখানে থাকা মানুষগুলো তার পিছু নেয় আর সেটাকে ধরেও ফেলে। সেই লোকটাকে এত করে জিজ্ঞেস করা হয় যে কেন সে এমনটা করলো, কিন্তু সেই ব্যক্তিটা কিছুই বলে না। তাই সেই লোকগুলোর মাঝে থাকা একজন ব্যক্তি সেই লোকটিকে মেরে ফেলে। এদিকে আমরা দেখতে পারছিলাম বাড়িতে সবাই আগুন নেভাতে ব্যস্ত, পুরো বাড়িতে আগুন ছেয়ে গেছে। কিন্তু গোসল করানো গ্রাম প্রধান হঠাৎ করেই সেখানে উঠে বসে পড়েছে। অর্থাৎ ভৌতিক ঘটনার সূচনা এখান থেকেই। আমাদেরকে দেখানো হয় 2023 সালে জাকার্তা শহরে একটা হসপিটালে, যেখানে একটা মৃত ব্যক্তিকে দাফনের জন্য কাফনের কাপড় পরানো হচ্ছিল। আর এটা হচ্ছে সেই মৃত ব্যক্তির একমাত্র নাতি, যার নাম রেন্ডি। আমরা তাকে তার দাদার অফিসেই দেখতে পাই এবং সেখানে সে ড্রয়ারের ভেতর একটা চিরকুট পায়। সেখানে তার দাদা লিখেছিল মারা যাওয়ার পর তাকে যেন তার নিজের গ্রামে অর্থাৎ উইনগোর গ্রামে দাফন করা হয়। এটা তার শেষ ইচ্ছে, নয়তো সে কোনোদিনই নাকি ক্ষমা পাবে না। সেখানে এটাও লেখা ছিল যে রেন্ডি সেখানে গেলেই তার বাবা মার বিষয়ে জানতে পারবে। আপনাদেরকে বলে রাখা ভালো বন্ধুরা, রেন্ডি এত বড় হয়ে গিয়েছে তাও সে তার মা বাবার বিষয়ে কিছুই জানে না। সেখানে আমরা দেখতে পাই তার দুই বন্ধুকে, একজনের নাম মার্টিন আর একজনের নাম সিস্কা। তো রেন্ডি তখন তাদেরকে জানায় লাশ দাফন করার জন্য তার দাদাকে গ্রামে নিয়ে যেতে হবে। তার সাথে যাওয়ার জন্য তার দুই ফ্রেন্ডও রাজি হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছিলাম রেন্ডি তার দাদার মরাদেহ নিয়ে অ্যাম্বুলেন্স করে রওনা দিয়ে দেয়। আর বন্ধুরা, এখানে আপনাদেরকে বলে রাখি এই গ্রামটা কিন্তু সেই গ্রাম যে গ্রামের বিষয়ে আমরা প্রথমে দেখেছিলাম। তারা যখন সেই গ্রামের খুব কাছাকাছি ছিল তখন গাড়ির ড্রাইভার তেজা রেন্ডিকে জিজ্ঞেস করে যে একটু জিপিএসটা দেখো তো আমরা কোথায় আছি। রেন্ডি যখন জিপিএস দেখতে যাবে তখনই সে দেখতে পায় তারা নেটওয়ার্কের বাইরে চলে গিয়েছে। তেজা তখন একটু সামনেই গিয়ে গাড়িটা থামায় আর একটা মহিলাকে দেখে মহিলাকে জিজ্ঞেস করে উইনগোর গ্রামের রাস্তাটা কি এটাই? সেই মহিলাটি হ্যাঁতে জবাব দেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেই মহিলাটি অনেকটা অবাকও হয়েছিল এই গ্রামের বিষয়ে জিজ্ঞেস করাতে। অবশেষে তারা সেই গ্রামের সামনে গিয়ে পৌঁছায়। গ্রামের গেট দিয়ে গাড়িটা যখনই যেতে শুরু করবে তখনই গাড়িটা নষ্ট হয়ে যায়। এখন ড্রাইভার বলে গাড়ি ঠেলতে হবে। তো তারা তিন বন্ধু নেমে গাড়িটা ঠেলতে শুরু করে। এতে গাড়িটা স্টার্ট নাই ঠিকই, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে একটা বৃদ্ধ লোক অবাক হয়ে তাদের দিকে তাকিয়েছিল। সন্ধ্যা হওয়ার সময় সেই গ্রামেরই একটা ঘর থেকে একটা মহিলা বের হয়ে বাড়ির সামনে একটা ধূপ রেখে দেয়, তার সাথে দরজার সামনে কিছু একটা টাঙিয়ে দেয়। এটা দেখে আমরা বুঝতে পারি হয়তো কবচ জাতীয় কিছু টাঙিয়েছে। এদিকে তাদের গাড়িটা আবার নষ্ট হলে তারা আবারও গাড়ি ঠেলতে থাকে এবং একটা পরিত্যক্ত বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দাঁড়ায়। যেহেতু আজ রাত হয়ে গিয়েছে তাই আজ দাফনও করা সম্ভব না, তাই তারা সবাই সিদ্ধান্ত নেয় যে আজ রাতটা তারা অ্যাম্বুলেন্সের ভেতরেই কাটিয়ে দেবে। সেটাই হয়। কিন্তু মাঝরাতে হঠাৎ করে রেন্ডির বাথরুমে যাওয়ার দরকার পড়লে সে সেখানে বাথরুম খুঁজে বেড়ায়, কিন্তু পায় না। একটা গাছের কাছে গিয়ে কাজ সারতে শুরু করে। হঠাৎ করে যেন তার গাছ ছমছম করতে শুরু করে। ভয়ে ভয়ে তার আশেপাশে সে চাইতেও কাউকেই দেখতে পায় না। কাজ সারার পর তার চোখ যখন গাছের উপরে যায় তখনই সে ভয়ে হুড়মুড়িয়ে পড়ে। সে দেখতে পাচ্ছিল সেই গাছ থেকে নেমে আসছিল এক ভয়ঙ্কর জিনিস যা আগে সে কখনোই দেখেনি।
পেছনে ফিরতেই সে দেখতে পায় ঠিক এমনই একটা ভয়ঙ্কর অভয়ব তার উপর অ্যাটাক করছে। সে কোনোভাবে সেখান থেকে পালিয়ে দৌড়ায়। এদিকে আমরা দেখতে পারি সেই গ্রামেই একটা ঘরে একটা মেয়ে বসে টিভি দেখছিল। এটা দেখে তার মা সেখানে এসে বলে, আস্তাগফিরুল্লাহ, তুই এটা কি করছিস? এই সময় তুই টিভি দেখছিস? আল্লাহ না করুক যদি আমাদের সাথে খারাপ কিছু ঘটে। সেই মেয়ে বলে, এসব কি এখনো আমাদেরকে বিশ্বাস করতে হবে? রাখো তো, এসব কিছুই হবে না। ঠিক কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি সেই মেয়ের উপর কোনো ভয়ঙ্কর শক্তি আসর করেছে। সে উল্টা পাল্টা করছিল, অস্থির হয়ে পড়ছিল, চোখ দুটো একদম সাদা বর্ণের হয়ে গিয়েছিল। তার বাবা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু উল্টো তার বাবার উপরেই সে অ্যাটাক করতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছিল রেন্ডি। সে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল, তার পেছনেই ছিল সেই ভয়ঙ্কর লাশের অবয়বটা। হঠাৎ করে সে হুচট খেয়ে পড়ে যায় সেখানে। সেই ভয়ানক অবয়বটা এসে হাতে থাকা ছুরিটা দিয়ে যেই না রেন্ডিকে অ্যাটাক করতে যাবে, ঠিক তখনই সামনে কিছু একটা দেখে সে ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। রেন্ডি শুয়ে শুয়েই সেখানে দেখছিল। সেখানে সে দেখতে পায় আরো অনেকগুলো মৃত লাশের অবয়ব হাতে ছুরি নিয়ে গ্রামে ঘোরাফেরা করছে। সেগুলো যে মানুষ না তা সে বুঝতেই পারছিল। সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে একটা বাড়ির সামনে সে পৌঁছায়। বাড়ির দরজা খুলতেই সে দেখতে পায় সেই মেয়েটা যাকে কোনো একটা খারাপ শক্তি আসর করেছে, সে তার বাবা মার উপরও অত্যাচার করছিল। এটা দেখে সে সেখান থেকে আবারও দৌড়াতে শুরু করে আর সামনে সে দেখতে পায় একটা মেয়ে যে কিনা জঙ্গলে ফাঁস নিয়ে ঝুলে রয়েছে। সে আবারও দৌড়াতে শুরু করে, গাছের সামনে এসে দাঁড়ায়। সামনে চেয়ে দেখতে পারে একটা বাড়ির সামনে আরো লাশের ভয়ানক অবয়বগুলো ঘোরাফেরা করছে। সেখান থেকে যখন আরো পালাতে চাইবে, সে পেছনেই একটা মহিলা দাঁড়িয়েছিল। সেটা তাকে বলছিল, এখানে কি করছো তুমি? তুমি জানো না এই গ্রামের সম্পর্কে? রেন্ডি তার সমস্ত ঘটনা সেই মহিলাকে খুলে বলে। সে বলে, আমার দাদাকে দাফন করার জন্য এখানে আমি এসেছিলাম। এই গ্রামের বিষয়ে তেমন কিছুই আমি জানি না। সেই মহিলাটি, তার নাম মার্নি, বলে। সে বলে, তোমাদের এখানে আসা একদমই উচিত হয়নি, এটা ঠিক করনি। রেন্ডি তাকে বলে, প্লিজ আমাদেরকে সাহায্য করুন। গাড়িতে আমার ড্রাইভার সহ আর 2 জন বন্ধু রয়েছে, তাদের বিপদ হতে পারে। এদিকে আমরা দেখতে পারি সেই ভয়ঙ্কর অবয়বগুলো তাদের গাড়ির সামনে হাজির হয়ে যায় আর সেখানে গাড়ি ভাঙচুর করতে থাকে। অনেক চেষ্টার পরেও গাড়ি স্টার্ট নিচ্ছিল না। তারা কি করবে একদমই বুঝে উঠতে পারছিল না। গাড়ি থেকে নেমে তখন তারা পালানোর চেষ্টা করে। সিক্সা আর মার্টিন পালাতে তো সক্ষম হয়, কিন্তু সেখানেই আটকে পড়ে যায় তেজা, আর তাকে সেই ভয়ানক অবয়বগুলো নৃশংসভাবে শেষ করে দেয়। এখানে বন্ধুরা একটা বিষয় খেয়াল করেছেন, এই ভয়ানক অবয়বগুলো নিজেরাই মারামারি করছিল এবং নিজেদেরকেই শেষ করে দিচ্ছিল। এসবের উত্তর কি হতে পারে তা আমরা ধীরে ধীরেই জানতে পারবো। ঘটনাটা ইন্টারেস্টিং রয়েছে। যাই হোক, মার্টিন আর সিক্সা কোনো রকমে পালিয়ে আসে আর রেন্ডি মার্নিকে পায়। সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম সিক্সা এসবে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে কেঁদে কেঁদে বলছিল, প্লিজ চলো আমরা এখান থেকে চলে যাই, নয়তো আমরা মারা পড়বো। সাথে সাথে তারা তেজার মৃত্যুর সংবাদও রেন্ডিকে জানায়। এতে অনেকটা ভেঙে পড়ে রেন্ডি, কারণ সেই ড্রাইভারটা তাদের খুব আপন ছিল। আমরা দেখতে পাই সবাই মিলে মার্নির সাথে তার বাড়িতে গিয়ে ওঠে। সেখানে মার্নি দরজা ধাক্কা দিতেই দরজা খুলে দেয় তার মেয়ে ধীরা। তারা ঘরের ভেতর ঢোকার পর পরিচিত হয়। মার্নি তাদেরকে হালকা নাস্তা পানির ব্যবস্থা করে দেয়। সেখানে রেন্ডি এই গ্রামের বিষয়ে জানতে চাইলে মার্নি বলতে শুরু করে এই গ্রামের সেই ভয়ঙ্কর নৃশংস কালো অধ্যায়ের কথা। সে জানায়, তোমরা আজ যাদেরকে এই গ্রামে ঘুরতে দেখেছো তারা একটা সময় এই গ্রামেরই জীবিত মানুষ ছিল, কিন্তু এখন তারা মৃত। তারা জীবিত থাকতে একদল অন্য দলের সাথে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ করে কাটিয়েছে। তাই মরার পরও কোনো এক অভিশাপে তারা প্রতি বছর আবারও ফেরত আসে এবং তাদেরকার মাঝে যুদ্ধ চালায়। এটা মূলত চলতে থাকে 3 দিন 3 রাত ধরে, যাকে আমাদের গ্রামে সবাই জাহান্নামের 3 দিন 3 রাত বলে। এই রাতে আবারও তারা জেগে ওঠে, ধ্বংসলীলায় মেতে ওঠে। 2 দলের মাঝে মারামারি, হানাহানি, কাটাকাটি হয়, ঠিক তারা বেঁচে থাকতে যা করতো তার মতোই। সে সময় গ্রামবাসীদেরকে সব সময় কোরআন তেলাওয়াত করতে হয়, ঘরের ভেতর থাকতে হয়। কেউ যদি কোনোভাবেই বাইরে বের হয়ে যায় তাহলেই সেগুলো তাদেরকে মেরে ফেলে। আর যেহেতু তোমরা এসে পড়েছো ঠিক এই সময়ে, তোমাদেরকেও আমাদের মতোই সব নিয়ম কানুন পালন করে ঘরের ভেতর থাকতে হবে, নয়তো তোমাদেরও জীবন বিপন্ন হতে পারে। আর এগুলোর কারণ হচ্ছে 2 বন্ধু মালেক আর বাখতিয়ারের কারণে। তখন তারা সবাই জানতে চায় এই 2 জনকে। তখনই আমরা একটা অতীত দেখতে পাই, অনেক বছর আগের কথা। আমরা দেখতে পাই 2 জন ছেলেকে।
একজনের নাম মালেক, আরেকজনের নাম বাখতিয়ার। তারা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল। তারা একে অপরের পরিপূরক ছিল। দুজন দুজনকে প্রচুর ভালোবাসতো, একসাথে খেলাধুলা করত, কত কি করত। একটা সময় আসে যখন বাখতিয়ার জাকার্তা শহরে চলে যায় তার ফ্যামিলি সহ। অবশ্য সে মালেককে কথা দিয়ে যায় সে খুব শীঘ্রই ফিরে আসবে গ্রামে। এদিকে কাটতে থাকে অনেক দিন। মালেক গ্রামের মাদ্রাসায় লেখাপড়া করে পড়াশোনা শেষ করেছে, আর এদিকে বাখতিয়ার শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফেরে। কিন্তু তারা যেহেতু বড় হয়ে গিয়েছিল, তাদের ভেতর থেকে বন্ধুত্বটার ভালোবাসা শেষ হতে থাকে রাজনৈতিক কারণে। কারণ এই গ্রামে দুই বন্ধু আলাদা আলাদা রাজনৈতিক দলের লিড করছিল। সেখানে মালিকের দল ছিল একটু ধার্মিক, আর বাখতিয়ারেরটা ছিল অন্যরকম। এখানে আমরা আরেকটা বিষয় জানতে পারি, তা হচ্ছে মালিকের দুটি মেয়ে ছিল, যার মধ্যে একজনের নাম ছিল মার্নি। আর বন্ধুরা, এটাই কিন্তু সেই মার্নি যে মূলত এই ঘটনাটা রেন্ডিদের বলছিল। যাই হোক, মালিকের অনেক বড় একটা কসাইখানা ছিল, মাংসের ব্যবসা করত সে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ধীরে ধীরে গ্রামের মধ্যে দুই দলে হিংসা বিদ্বেষ বেড়েই চলছিল। বিষয়টা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে এক দল আরেক দলের লোকদেরকে মেরে ফেলতে পর্যন্ত শুরু করে। সেই গ্রামের রাজনৈতিক দলের যে রিপোর্টার ছিল, মানে সাংবাদিক ছিল, যে সব তথ্য টিভিকে দিত, সেই রিপোর্টারের সাথে অবৈধ সম্পর্ক হয়ে যায় মালিকের বড় মেয়ের, যার কারণে সে বিবাহের আগেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। এরপর দেখা যায় সেই গ্রামের গ্রাম প্রধানকে কারা যেন আটকে মেরে ফেলেছে নৃশংসভাবে। আর এটাই মূলত আমরা দেখেছিলাম ঘটনার শুরুতে, যে গ্রাম প্রধানকে কেউ মেরে ফেলে দিয়েছিল এবং তাকে কবর দেওয়ার জন্য গোসল করানো হচ্ছিল। যাই হোক, এরপর একদিন দেখা যায় মালিক বাখতিয়ারের কাছে গিয়েছিল এসব মীমাংসা করার জন্য, কিন্তু আমরা দেখতে পারছিলাম বাখতিয়ার অন্যরকম হয়ে গিয়েছিল। তাই তাদের মাঝে সমাধান না হয়ে তর্ক শুরু হয়। যেহেতু গ্রাম প্রধানকে কেউ মেরে ফেলেছে, তাই দুই দল একে অন্যকে দোষারোপ করছিল। বাখতিয়ার বলছিল এগুলো মালিকের দলের লোকেরা করেছে, আর মালিক বলছিল এগুলো বাখতিয়ারের লোকেরা করেছে। এগুলো নিয়ে অনেক ঝামেলা শুরু হয়। এরপরে আমরা 1965 সালের সেই ভয়ঙ্কর দিনকে দেখতে পাই, যেখানে মালিক তার দলবল সহ আর বাখতিয়ার তার দলবল সহ রেডিওতে খবর শুনছিল, যেখানে বলা হচ্ছিল ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের বড় বড় 6 জন মিলিটারি জেনারেলদেরকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে মেরে ফেলেছে। যে কারণে দেশের রাজনৈতিক বিরাট একটা ঝামেলার সৃষ্টি হয়েছে। যেহেতু দেশের এমন একটা পরিস্থিতি, আমরা সকলেই জানি এমন পরিস্থিতিতে যখন সরকার ঠিক থাকে না, তখন দেশে কতটা অস্থিতিশীলতা দেখা দেয়। ঠিক তেমন সেখানেও হয়েছিল। তাই তারা দুই লিডারই তাদের দলবলকে অস্ত্র নিয়ে হাজির থাকতে, প্রস্তুত থাকতে বলেছিল, যেন এই সুযোগ নিয়ে অন্য কোনো দল তাদেরকে পরাস্ত না করতে পারে। আর তারা দুইজনেই তাদের দলকে বলেছিল যার যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকার জন্য, ঠিক শেখ মুজিবুর রহমানের সেই ভাষণের মতোই। যাই হোক, তারপর আমরা দেখতে পারি তারা অস্ত্র হিসেবে অনেক কিছু ব্যবহার করছে। রাত নেমে আসে আর আমরা দেখতে পাই দুই দল সম্মুখীন হয়েছে, অর্থাৎ যে কোনো সময় যেন যুদ্ধ লেগে যাবে। গ্রামের মানুষ সব ভয়ে এলাকা ছাড়তে থাকে। এই সুযোগে মালিকের বড় মেয়ে সাংবাদিকের সাথে পালিয়ে যায় এবং ধীরে ধীরে সেখানে দুই দলের যুদ্ধ শুরু হয়। সেই দুই দলের যুদ্ধতে সবাই সেখানে প্রাণ হারায়। শেষমেশ দুই আপন বন্ধু দুজন একে অপরকে মেরে ফেলে। আর তখনই ঘটে এই ঘটনার একটি টুইস্ট। আমরা দেখতে পারি সবাই মারা যাওয়ার পরেও বেঁচে ছিল মালিক আর বাখতিয়ারের দুই খাস লোক, যারা তাদের সাথে থাকতো সব সময়। তারা মারা যায়নি, আর তাদেরকে সাব্বাস জানায় সেই সাংবাদিকটা, যে প্রেম করত মালিকের মেয়ের সাথে। তারপর সে দুই দলের দুই সহকারীকে দিয়েই মালিক আর বাখতিয়ারের লাশ কোথাও একটা পুঁতে রাখে, আর সেটা যেন কেউ না আর জানতে পারে। তাই সে সেই দুই সহকর্মীকেও সেখানেই শুট করে মেরে ফেলে। এখন আমাদেরকে এতটুকুই দেখানো হয়, সেখানে মার্নি তাদেরকে বলছিল মালিক আর বাখতিয়ারের লাশ এখনো কোথায় রয়েছে এটা কেউ জানে না। বন্ধুরা, এখানে কিন্তু অনেক প্রশ্ন রয়ে যায় যা এখনো রিভিল করা হয়নি। ধীরে ধীরেই জানতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। সেখানে মার্নি তাদেরকে বলছিল জাহান্নামের এই 3 রাত আমাদের মতো করে এখানে তোমরাও কাটাও, না হলে তোমাদের ক্ষতি হবে। তারা উপায় না পেয়ে সেখানেই থেকে যায়। রাতে যখন তারা ঘুমাচ্ছিল, হঠাৎ করে দরজাটা যেন অদৃশ্য কেউ খুলে ফেলে। বোঝা যায় ভেতরে কেউ যেন একজন ঢুকলো। দরজার শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় সিক্সার। সে ধীরে ধীরে উঠে আর চেক করতে যায়। সে যখন দরজাটা খোলে, তখনই তার সামনে এসে পড়ে একটি ভয়ঙ্কর নারী অবয়ব, যেটা দেখে সে চিৎকার করে দরজা বন্ধ করে, কিন্তু পেছন থেকেও সেটা তাকে হান্ট করে, যেটা তার গলা চেপে ধরেছিল। সে প্রচন্ড চিৎকার করছিল। এই চিৎকারে তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটি একটি স্বপ্ন ছিল। সেই রাতটা কোনোভাবে তাদের পার হয়। পরের দিন আমরা দেখতে পারি সেই গ্রামের কবরস্থানে তারা গিয়েছে। তাদের দাদাকে কবর দেওয়া হচ্ছে। কবর দিয়ে
গিয়ে তারা সেখানেই বসেছিল আর তারা দেখতে পায় গত রাত যারা যারা ভয়ঙ্কর মৃত ব্যক্তিদের কাছে মারা গিয়েছিল তাদেরকেও এখানে এসে তাদের আপনজনরা দাফন করে যাচ্ছে। এখানে রেন্ডি বলছিল, আপনারা যেমন বলেছিলেন তার থেকে বেশি মানুষ মনে হয় মারা গিয়েছে কাল রাতে। ধীরা তখন বলে, হ্যাঁ কাল রাতে একটু বেশি মানুষ মারা গিয়েছে, জানি না কেন। সেখান থেকে ফিরে আসার সময় সিক্সা অনেক কান্নাকাটি করছিল, বলছিল এখান থেকে চলে যেতে হবে, তার এখানে একটু ভালো লাগছে না, খুবই ভয় লাগছে। সেখানে মার্নি বলছিল তাদেরকে, তোমরা যদি এখন এখান থেকে চলে যাও দিনের বেলা হলেও তোমাদেরকে যে কোনো সময় মৃতেরা অ্যাটাক করতে পারে, তোমাদের যেভাবেই হোক এখানেই থাকতে হবে। কাল রাতে তোমরা এই ঘরে ছিলে কিন্তু আজকে এখানে থাকতে পারবে না, কেননা গ্রামের বাইরের মানুষ এক জায়গাতে বেশিক্ষণ থাকলে তারা সেই বাড়িতেও হামলা চালায়, তাই আজ তোমরা মালিকের পরিত্যক্ত কসাইখানাতে থাকবে। বন্ধুরা আপনাদেরকে এখানে বলে রাখি, এই মার্নি কিন্তু মালিকের মেয়ে, তা কিন্তু আবার সে তাদেরকে বলেনি, যেটা লুকানো হয়েছে। যাই হোক, তারা সবাই মিলে কসাইখানাতে চলে যায়, সাথে যায় ধীরা। সেখানে তারা এক হয়ে বসলে কিছু মন্ত্র পড়া চাল দিয়ে একটা রাউন্ড শেপ অর্থাৎ সার্কেল বানিয়ে দেয় ধীরা, আর পবিত্র পানি ছিটিয়ে দেয় সেখানে। সে বলে এই সার্কেল থেকে বাহিরে একদমই বের হওয়া যাবে না, তাহলে তাদের উপর সমস্যা করবে মৃতরা। তারা সবাই সেই সার্কেলের ভেতরেই ছিল। গ্রামে সন্ধ্যা নামে আমরা দেখতে পাই তারা সেই সার্কেলের ভেতরে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। রাতটা তখন অনেক গভীর, আমরা দেখতে পাচ্ছিলাম তাদের আশেপাশেই সেই ভয়ঙ্কর মৃত মানুষগুলো ঘোরাফেরা করছিল। কিন্তু তখনই সেই সার্কেলের ভেতর থেকে সিক্সার পাটা হঠাৎ করে বের হয়ে যায় ঘুমের ঘোরে, যে কারণে সেই মৃতদের মাঝে একজন তাকে টেনে নিয়ে যেতে থাকে। সিক্সা যখন চিৎকার করতে শুরু করে তখন তাকে বাঁচানোর জন্য সবাই উঠে পড়ে, কিন্তু কোনো লাভ হয় না। ততক্ষণ মেয়েটাকে তারা নিয়ে গিয়েছে। তারা সেখান থেকে বের হয়ে দেখে সব মৃতেরা বাইরে মারামারি করছে, যাকে বলে একদম যাচ্ছে তাই অবস্থা। মার্টিন সিক্সাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে গিয়ে দেখে একটা পাথরের উপরে সিক্সা বসে রয়েছে আর কান্না করছে। সে যখন গিয়ে বলে, তুমি কান্না করো না, আমি এই তো এসে পড়েছি। তার দিকে ফিরে যখন তার মুখের চুলগুলো সরায় মার্টিন, সে দেখতে পায় সিক্সার চোখগুলো সাদা বর্ণের হয়ে গিয়েছে, অর্থাৎ সে সম্পূর্ণ ভয়ানক কিছুর ধারা পজেস হয়ে গিয়েছে। এবং সাথে সাথে সিক্সা শূন্যে ভাসতে শুরু করে এবং অদৃশ্য শক্তিটা উপর থেকে ছুঁড়ে নিচে ফেলে দেয় সিক্সাকে। পাথরের মধ্যে বাড়ি খেয়ে সিক্সার সেখানেই মৃত্যু হয়। এখন সঙ্গে সঙ্গেই সেই অদৃশ্য শক্তিটা মার্টিনকেও শূন্যে ভাসিয়ে ফেলে আর তাকেও নিচে ফেলে দেয়। তাদের চিৎকার শুনে এদিকেই আসছিল রেন্ডি আর ধীরা। তারা সেখানে দেখতে পায় সিক্সা মার্টিন দুজনেই চিরতরে ওপারে পাড়ি জমিয়েছে। রেন্ডি অনেকটা ভেঙে পড়ে, অনেক কান্না করতে থাকে। সে তাকে সান্ত্বনা দিচ্ছিল ধীরা। এর পরের দিন আমরা দেখতে পারি তারা রেন্ডির দুই বন্ধুকে তাদের দাদার পাশেই কবর দিয়েছে। মার্নি রেন্ডিকে শক্ত থাকতে বলছিল। এটাই হচ্ছে এই গ্রামে আসার মূল পরিণতি। রেন্ডি না চাইতেও মেনে নিয়েছিল সবকিছু। কিন্তু আজব একটা বিষয় হচ্ছে, এসব সেই এলাকার মানুষ আজব হয়েই দেখছিল, যেন এখানে অবাক কিছু ঘটছে। তারা কেন এভাবে চেয়ে দেখছিল সেটা আমরা পরেই জানবো। তারা বাড়িতে ফেরার পর মার্নি বলছিল সবার লাশ পাওয়া গেলেও সেদিন পাওয়া যায়নি মালেক আর বাখতিয়ারের লাশ, যে কারণেই এই গ্রামের এই অবস্থা। যদি আমরা লাশ পেয়ে সেগুলো ভালো করে দাফন করতে পারতাম তাহলে হয়তো এই গ্রামের এই অভিশাপ দূর হতো। রেন্ডি তখন তার দাদার দেওয়া একটা বক্স বের করে আর বলে, আমার দাদা বলেছিল এই বাক্সটা আমারনিয়া নামের একটি মহিলাকে দিতে, যে এই গ্রামেই থাকে, তাহলে নাকি আমি আমার বংশের অথবা পরিবারের পরিচয় পাবো। মার্নি তখন এসব দেখার পরে সে বলে, গত 20 বছর আগে একটি পরিবার এই গ্রামে এসেছিল। মার্নির ভাষায় তারা তখন তার বোনের লাশ নিয়ে এখানে এসেছিল। তারা নিজেদেরকে দাবি করছিল তারা হলো আমার বোনের মেয়ে এবং মেয়ে জামাই, কিন্তু তারা বাঁচতে পারেনি, কারণ তারা যেদিন এখানে এসেছিল সেদিনই ছিল 3 রাতের জাহান্নামের এক রাত। সে সময় এই গ্রামে তারা থাকার কারণে তারাও মারা গিয়েছিল। আর রেন্ডির দাদা আমারনিয়া নামক যে মহিলাকে এই বক্সটি দিতে বলেছিল সেটাই হচ্ছে মার্নি, অর্থাৎ মার্নি হচ্ছে তার ডাক নাম, যার আসল নাম হচ্ছে আমারনিয়া। তখন রেন্ডি বলে, তাহলে তো আপনি আমার দাদির ছোট বোন। তো তারা পরিচিত হওয়ার পর অনেক খুশি হয় আর মার্নি রেন্ডিকে জড়িয়ে ধরে নাতি হিসেবে পেয়ে। আর এখানে বন্ধুরা আরেকটা টুইস্ট রিভিল হয়, সেটা হচ্ছে রেন্ডির দাদা আর কেউ না, সেটা হচ্ছে এই গ্রামের জাহান্নাম সৃষ্টির অধিনায়ক সেই সাংবাদিক। কিন্তু মার্নি রেন্ডিকে সেটা জানায় না। সে এটাও জানায় না যে মার্নির বড় বোনকে মানে রেন্ডির দাদা বিয়ের আগেই তার দাদিকে যে প্রেগনেন্ট করে ফেলেছিল এই বিষয়ে। এরপর আমরা দেখতে পাই তারা সবাই মিলে কবরস্থানে গিয়েছে রেন্ডির বাবা মায়ের কবর জিয়ারত করার জন্য। যাই হোক, সেখান থেকে আসার সময় তারা যখন কসাইখানাতে যায় হঠাৎ করে রেন্ডির কিছু একটা মনে হয়ে গেলে সে ঘটনার শুরুতে যে গাছের কাছে গিয়ে বাথরুম করেছিল সেখানে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় সেই গাছটার মধ্যে একটা চাকু ঢুকে রয়েছে। সে অনেক চেষ্টা করে কিন্তু সেটা মোটেই বের করতে পারছিল না। সে তখন সেখান থেকে একটা লোহার রড
নিয়ে সেটা বের করতে যায়, কিন্তু আজব বিষয় হচ্ছে সেই গাছের ভেতর থেকে তাজা রক্ত বের হচ্ছিল। ঠিক তখনই পরিবেশটা যেন অন্যরকম হয়ে যায়, ধোঁয়াতে সব ভরে যায়, তার পায়ের নিচের মাটি সরে যায়, সেখানে গর্ত সৃষ্টি হয়। তখন সেখানেই সে একটা অস্ত্র খুঁজে পায়। সে ধীরা আর মার্নিকে ডাকতে শুরু করে। সেখানে গিয়ে তারা পৌঁছায় আর বুঝতে পারে এখানেই রয়েছে তার দাদা আর বাখতিয়ারের লাশ। তারা খুঁজতে শুরু করে আর তারা তুলতে শুরু করে সেগুলোর কঙ্কাল। তারা কোনো রকমে সেখান থেকে কঙ্কালগুলো সাথে করে নিয়ে কবরস্থানের দিকে পৌঁছায়, কিন্তু সেখানেই তাদের উপর একের পর এক মৃতদের আঘাত আসতে শুরু করে। এদিকে আমরা দেখতে পারি গ্রামে অলরেডি মানুষ মারা শুরু হয়ে গিয়েছে, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল। দুইটা মেয়ে অলরেডি নিজে নিজেই ফাঁসি নিয়ে নিয়েছিল। তারা তখন কোনো রকমে সেই মৃতদের সাথে হাতাহাতি করছিল। সুযোগ নিয়ে মার্নি পবিত্র পানি দিয়ে একটা সার্কেল বানিয়ে ফেলে আর বলে সেখানে কবর খোঁড়ার জন্য। তখন সেটার ভেতরে থেকে তারা যখন কবর খুঁড়ছিল, হঠাৎ করে রেন্ডির পা সেই সার্কেলের বাহিরে বের হয়ে যায়, যার কারণে তাকে টেনে নিয়ে যায় সেই মৃতেরা। আর সেখানে তখনই চলে আসে মালেক আর বাখতিয়ারের জিন। তারা দুজন দুজনকে অনেক মারছিল, মনে হচ্ছিল তারা মরে গিয়েও যেন একে অপরকে দেখতে পারছিল না। সেখানে বাখতিয়ার বলছিল আমাদের এই ঝগড়ার বিদ্বেষ পরবর্তী জেনারেশনও চালিয়ে যাবে, তাও তোকে ছাড়বো না। সেখানে মার্নি তাদেরকে বলছিল না, এটা একদমই আর হবে না, আজকেই আমরা এটার শেষ দেখব। তাদের কথার মাঝখান দিয়ে তখনই তাদের কঙ্কালগুলো কবর দিয়ে ফেলা হয়, আর তখনই মালেক আর বাখতিয়ারের শরীরে জ্বলতে শুরু করে। তারা সেখানেই পুড়ে ছাই হয়ে যায়। এর সাথে সাথে গ্রামে যত মৃতের আত্মা অথবা জিন জীবিত হয়েছিল তারাও ভ্যানিশ হতে শুরু করে, অর্থাৎ তারা সফল হয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পারি র্যান্ডি শহরে ফেরার জন্য তার ব্যাগ গোছাচ্ছে। তখন তাদের দুজনের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি হয়। র্যান্ডি ধীরাকে বিয়ের প্রস্তাব দেয়। তারা কাছাকাছি চলে গেলে তাদের মধ্যে এক সময় ফিজিক্যাল সম্পর্কও হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই গ্রামে মানুষ প্রচুর আনন্দ করছে। তাদের উপর থেকে এত বছরের অভিশাপ কাটার কারণে তারা খুবই আত্মহারা, খাওয়া দাওয়া করছে। ধীরা মার্নির থেকে বিদায় নেয়। মার্নি ঘরে এসে একটা পুরনো দিনের গান চালিয়ে দেয়। তখনই ঘটনার একটা আসল টুইস্ট রিভিল হয় বন্ধুরা। গাড়ি দিয়ে যখন যাচ্ছিল তারা, তখনই পেছনে ফেরে ধীরা, আর আমরা তখনই তার চোখ দেখে চমকে যাই, কারণ এটা কোনো মানুষের চোখ হতে পারে না। পেছনের সিটেও বসেছিল মার্নি, তাকেও দেখে স্বাভাবিক লাগছিল না, অর্থাৎ ধীরা মার্নি কেউ মানুষ না। আর এইবার আমরা বুঝতে পারি যে রেন্ডি যখন তার দাদা এবং বন্ধুদের কবর দিচ্ছিল, তখন এলাকার মানুষ কেন তাদের দিকে এভাবে চেয়েছিল। কারণ বন্ধুরা, রেন্ডি তখন অদৃশ্য কিছুর সাথে কথা বলছিল, যেটা দেখেই গ্রামের মানুষজন অবাক হচ্ছিল। সেখানে রেন্ডি তার সাথে ধীরা আর মার্নিকে দেখতে পেত, যা অন্য কেউ দেখতে পেত না। তারা যে বাড়িতে আশ্রয় নিয়েছিল সেটা তো কোনো বাড়ির অবস্থায় ছিল না, সেটা ছিল যুগ যুগ ধরে পড়ে থাকা একটা ধ্বংসস্তূপ মাত্র। অর্থাৎ এখানে যাই হয়েছে সেগুলোর সবই হচ্ছে জিনেদের ভেলকিবাজি আর একটা প্রতিশোধের খেলা। কারণ সেই জাহান্নামের গ্রামের 3 রাতে সবাই যখন ঘরে থাকতো, তারা কিভাবে বাড়ির বাইরে থাক, অর্থাৎ মার্নি আর ধীরাও ছিল মৃতদেরই একটা অংশ। এখন বন্ধুরা, এখানে অনেক প্রশ্নই আসতে পারে যে গ্রামের মানুষেরা একে অপরকে মারার কারণে কেন এভাবে গ্রামটি অভিশপ্ত হতে পারে। এটার উত্তর হচ্ছে সমস্যাটা বাকিদের নিয়ে ছিল না, সমস্যাটা ছিল মালেক আর বাখতিয়ারের জন্য। তাদের পবিত্র বন্ধুত্বের ভালোবাসার মধ্যে রেন্ডির দাদা হিংসা হানাহানি ঢুকিয়ে দিয়েছিল, যে কারণে তারা নিজেরা ভুল বুঝে একে অপরকে মেরেছিল, যার কারণে তারা মরে গিয়েও শান্তি পায়নি। আর যদি প্রশ্ন আসে রেন্ডির দাদা এটা কেন করেছিল, সেটার উত্তর হচ্ছে মালিকের মেয়ের সাথে তার একটা অবৈধ সম্পর্ক ছিল, যেটা মেনে নিতে চাইছিল না মালিক, আর এই কারণেই তাদের শেষ করে দিয়েছিল সে। কিন্তু এটা সত্যি যে তাদের কঙ্কালকে পেয়ে ভালো করে দাফন করার পর তাদের আত্মার মুক্তি পেয়ে গিয়েছে। বাকি রইল ধীরা আর মারিনা, যারা এখন শহরে যাচ্ছে রেন্ডির সাথে। অবশ্যই সংসার করার জন্য যাচ্ছে না, তারা যাচ্ছে সেই সাংবাদিক অর্থাৎ রিপোর্টারের বংশের এক বিন্দু রক্ত ফোঁটাকেও শেষ করে দিতে, কারণ তারা এই পৃথিবীতে রয়েই গিয়েছিল প্রতিশোধ নেওয়ার জন্য। এটাই ছিল বন্ধুরা ঘটনা, একদম অন্যরকম একটা ঘটনা আমরা আজকে জেনেছি। বন্ধুরা, কেমন লেগেছে আপনাদের তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়েন।